আমার বিয়ের আসরে আমার সামনেই আমার হবু স্বামী তার প্রাক্তন প্রেমিকার হাত ধরে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে আমার কেমন প্রতিক্রিয়া দেখানো উচিত আমি তা ভেবে উঠতে পারছি না। শরীরটা অসাড় হয়ে আসতেই শরীরে ভার ছেড়ে দিলাম চেয়ারের উপর। শরীরে যেন বিন্দু মাত্র শক্তি আমার অবশিষ্ট নেই। চোখের পাপড়িগুলো ইতিমধ্যে ভেজে উঠেছে, তা বেশ টের পাচ্ছি। হয়তো এত সাধনার পরে পাওয়া প্রিয় মানুষটিকে পেয়েও হারানোর যন্ত্রণায়। হঠাৎ কানে এলো বড় আব্বুর গর্জন, আবির, এমন অসভ্যতমার কারণ কি? লিনা এখানে কি করছে? বড় আব্বুর গম্ভীর রাগী স্বরে আবির ভাইয়া ছেড়ে দিলেন তার প্রাক্তনের হাত। আব্বু, আমি লিনা একে অপরকে ভালোবাসি। আমাদের মাঝে কিছু ভুল বোঝাবুঝি হওয়ায় আমি বিয়েতে মত দিয়েছিলাম, কিন্তু লিনার গর্ভে আমার সন্তান। আমি চাইলেও পারবো না তার থেকে দূরে সরে আসতে। কথাটা যেন সবার মাথায় বাজ ফেললো। কেউ যেন এমনটা কল্পনা করেনি। আমি ধীর কণ্ঠে আমার পাশে দাঁড়ানো আমার কাজিন হিমানিকে উদ্দেশ্য করে বললাম, বোন, আমাকে একটু কষ্ট করে আমার রুম অবধি রেখে আসবি? হিমানি বিনা বাক্য বের করে আবিরের দিকে ঘৃণিত দৃষ্টি নিক্ষেপ করে আমাকে নিয়ে উঠে দাঁড়ালো। রুমে প্রবেশ করে দরজা লাগিয়ে নিয়ে দরজার সাথে ঠেসে বসে পড়লাম। নিচ থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজও একসময় কমে আসলো। হয়তো সবাই রাজি হয়ে গেছে, হবেই না বা কেন? বংশের বড় ছেলে আর মেয়েও তো আমার একমাত্র ফুফির। 3 ভাইয়ের জান তার একমাত্র মেয়েকে, আর যাই হোক, কষ্টে দেখতে পারবে না কেউ। তার ছেলের হাসি ফুটে উঠল ঠোঁটের ভাঁজে। হাতের টানে ঘোমটা খুলে ঢুকে পড়লাম শাওয়ার নিতে। এতক্ষণ যার কথা শুনলেন সে হলো আদ্রিতা খান। আজ তার বিয়ে ছিল। বিয়েটা পারিবারিকভাবে ঠিক করলেও আদ্রিতা অনেক আগে থেকেই আবিরকে পছন্দ করত, কিন্তু সে কখনো তা প্রকাশ করেনি, কারণ আবির তার ফুফাতো বোন লিনাকে পছন্দ করত। কিন্তু তাদের ব্রেকআপ আর পরিবারের এমন সিদ্ধান্ত, আবিরের হ্যাঁ বলা সব মিলিয়ে আদ্রিতা ভেবে নিয়েছিল হয়তো নিয়তি বেড়াজালে আবির এবার তার হবে। আদ্রিতা মূলত জয়েন্ট ফ্যামিলিতেই থাকে। আদ্রিতার বাবারা 3 ভাই 1 বোন, নাহিদ খান, নাজমুল খান, নাজির খান আর তাদের একমাত্র বোন নাজিনা আহমেদ। 3 ভাইয়ের মধ্যে বড় হলেন নাজমুল খান, তারপর আদ্রিতার বাবা নাহিদ খান, আর ছোট হলেন নাজির খান, আর সবার ছোট নাজিনা খান। নাজমুল খানের 2 ছেলে মেয়ে আবির খান আর হিমানি খান। হিমানি এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, আর আবির পড়াশোনা শেষ করে এবার বাবার ব্যবসায় যোগ দিয়েছেন। নাহিদ খান এর একটাই মেয়ে আদ্রিতা খান। আদ্রিতা বর্তমানে অনার্স প্রথম বর্ষে। আর নাজির খানের এক ছেলে, সে ক্লাস 8-এ পড়ে, হিমাদ্র খান। আর আদ্রিতার ফুফির এক মেয়ে লিনা, সেও এবার অনার্স প্রথম বর্ষে। এলোকেশ ছড়িয়ে এলোমেলো হয়ে বসে পড়ল বিছানায়। পাশে থাকা ড্রয়ার থেকে ঘুমের ঔষধ 2টা হাতে নিয়ে পানি দিয়ে গিলে ফেলল, কারণ সে জানে একটু পরে তার মা আর বাবা তার দরজার কাছে হাজির হবে। আদ্রিতা এই মুহূর্তে চাচ্ছে না তাদেরকে ফেস করতে, কারণ সে জানে আদ্রিতার বাবা কতটা বোন পাগল, আর নিজের মেয়ের থেকে বোনকে বেশি ভালোবাসে সেটাও তার অজানা নয়। কিন্তু সে জানে না তার জীবনের নতুন ঝড় সম্বন্ধে। ঘুমের ঔষধের ইফেক্টে আদ্রিতার ঘুম ভাঙতে ভাঙতে 11টা বেজে গেল। ঘুমের চোখে ফ্রেশ হতে নিচে নামতেই চোখ পড়ল দম্পতির দিকে আর বাকিদের হাস্যোজ্জ্বল মুখের দিকে। আদ্রিতার ভিতর থেকে বেরিয়ে এলো তপ্ত দীর্ঘশ্বাস। ধীর পেয়ে হেঁটে ডাইনিং টেবিলে বসতে নিলে কেউ একজন তার হাত ধরে টেনে সামনে দাঁড় করায় সজোরে থাপ্পড় বসিয়ে দিল। আদ্রিতা সামনে তাকাতে অবাক হয়ে যায়, কারণ তার জন্মদাত্রী মা দাঁড়িয়ে আছে। চোখে মুখে ঘৃণা, রাগ স্পষ্ট। আদ্রিতা কিছু বলার আগে মিসেস রেনু পুনরায় আদ্রিতার গালে থাপ্পড় মেরে দিলেন। আদ্রিতা হতদম্ব হয়ে দাঁড়িয়ে রইল। আদ্রিতার কানে এলো তার মায়ের কর্কশ বাণী, কেমন নির্লজ্জ মেয়ে রে তুই, হ্যাঁ? লজ্জা করলো না আমাদের মাথা নিচু করতে? কিভাবে পারলি আমাদের সম্মান ডুবাতে? ছি, তোর মতো মেয়ে থাকার চেয়ে আমি নিঃসন্তানেই ভালো ছিল। মরে যেতে পারলি না? আদ্রিতা কিছু না বুঝে তাকিয়ে রয়েছেন। তার কিছুক্ষণের মাঝেই তিনি নিজের ফোন বের করে তার দিকে ধরলেন। ফোনের স্ক্রিনের দিকে তাকাতে তার চোখ লজ্জা নিচু হয়ে গেল। ফোনের পর্দায় স্পষ্ট জ্বলজ্বল করছে তার আর এক ছেলের অন্তরঙ্গ মুহূর্ত। কাল লিনা আমাদের এই ছবি না দেখালে জানতেও পারতাম না এতদিন আমি এক দুশ্চরিত্রাকে নিজের আঁচলে রেখে বড় করেছিলাম। আদ্রিতা শান্ত দৃষ্টিতে তাকালো লিনার দিকে। লিনা বাঁকা একটা হাসি দিয়ে ফল খাওয়াই মন দিল। আদ্রিতা এবার চোখ ঘুরিয়ে নিজের আব্বুকে খুঁজতে লাগলো, আর পেয়েও গেল। তিনি এক কোণে দাঁড়িয়ে আছেন মাথা নিচু করে। আদ্রিতা তার মায়ের সামনে থেকে সরে তার আব্বুর সামনে দাঁড়াতেই নাহিদ খান চোখ তুললেন। আব্বু, আমি জানি হয়তো তুমিও আমাকে বাকিদের মতোই ভাবছো, কিন্তু বিশ্বাস করো আব্বু, তোমাদের প্রিন্সেস কখনোই তোমার সম্মানহানি করবে না।
তোমার চোখ নিচু হবে এমন কাজ করার আগেই আমার মৃত্যু কামনা করি আব্বু। এই ঘরে উপস্থিত সবাই আমার ব্যাপারে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না আব্বু, কিন্তু তোমার চোখে ঘৃণা আমার সহ্য ক্ষমতার বাহিরে। লীনা মিথ্যা বলবে না। আদ্রিতা অবাক হয়ে তাকালো নিজের বাবা মা আর পরিবারের দিকে। মুহূর্তের মধ্যে যেন চেনা পরিবারটা অচেনা ঠেকলো। যেখানে নিজের বাবা মার বিশ্বাস এত আচ্ছা, সেখানে অন্য কারো বিশ্বাস আদৌ কিছু আসে যায়। সে জানতো তার বাবা মা তার ফুফু আর তার মেয়েকে একটু বেশি ভালোবাসে, কিন্তু নিজের মেয়ের উপরে তিনি অন্য কাউকে রাখবেন কখনই ভাবেনি। আদ্রিতা আর কিছু না বলে বেরিয়ে যেতে নিলেন আদ্রিতার হাত ধরে ফেলে আদ্রির বড় আম্মু। কই যাচ্ছিস? আর কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি করি। আমার ছোটো মা কখনো এমন কাজ করবে না। হেমাদ্রি আদ্রির ওপর হাত ধরে বলল, হ্যাঁ আমি জানি আমার আপু কখনো এমন কিছু করবে না। আদ্রি কিছু বলার আগে তার মাথায় কারো স্পর্শ পেলেও মাথা তুলে দেখলো তার বড় আম্মু। আমার মা কেমন তা আমি জানি, তুই কোথাও যাবি না এই বাড়ি তোর। আমি এই বাড়িতে থাকতে পারবো না বড় আম্মু। যেখানে আমার বাবা আমাকে বিশ্বাস করে না, যেখানে তার চোখে ঘৃণা স্পষ্ট, সেখানে আমি কিভাবে থাকি বলো? কই যাবি তুই? জানি না বড় আম্মু, কিন্তু এখান থেকে এত দূরে, যত দূরে গেলে আমার এই মুখ আমার বাবা মায়ের দেখতে না হয় কোনো দিন। কেউ কিছু বলার আগেই আদ্রি বলে ওঠে, তোমাদের আমার কসম লাগে না, আমার পেছনে আসবা না, আমাকে আটকাবা না, আর না তো খোঁজার চেষ্টা করবা। কাউকে আর কিছু না বলতে না দিয়ে বেরিয়ে পড়ল। রাস্তায় পা রাখতে আকাশ ভেঙে পড়তে লাগলো ঝুম বৃষ্টি। অবেলা বৃষ্টিতে ঝাপসা চোখে হাঁটতে শুরু করলো অচেনা পথে। সে জানে না এখান থেকে কই যাবে, কোথায় যাবে। রাতে খালি পেটে ঘুমের ঔষধ, সকালে এত সব, এর পেশার আদ্রিতার দ্বারা বহন করা সম্ভব হলো না। চোখ দুইটা বুজে আসার আগেই চোখের সামনে বলল সাদা গাড়ি তার দিকে ধেয়ে আসছে। আদ্রিতা নিজের মৃত্যুর নিকটে ভেবেই চোখ জোড়া বুজে নিল। চোখ মেলে তাকাতে দৃষ্টি পড়ল আমার অচেনা এক রুমের দিকে। মাথা যন্ত্রণায় চোখ মেলে তাকাতেও যেন জান বেরিয়ে আসতে লাগলো। অনেক কষ্টে চোখ মেলে তাকাতেই বুঝলাম এটা হসপিটাল। পাশে একজন নার্স স্যালাইন ফুরিয়ে যাওয়ায় নতুন করে লাগিয়ে দিচ্ছে। আমি অনেক কষ্টে বলে উঠলাম, নার্স এক গ্লাস পানি হবে? আদ্রিতার আওয়াজ পেতেই নার্স স্যালাইন লাগিয়ে তাকে পানি পান করিয়ে দিল। এখন কেমন লাগছে আপনার? এখন আগে থেকে কিছুটা বেটার ফিল করছি। আমি সিনিয়র ডাক্তারকে রাখছি, আপনি রেস্ট করুন। নার্স চলে যেতে নিলে পেছন থেকে ডেকে উঠল আদ্রিতা, আমাকে এখানে কারা নিয়ে এসেছেন? আমাদের হসপিটালের একজন সিনিয়র ডক্টর আপনাকে 7 দিন আগে নিয়ে এসেছিলেন। তিনি এখানে মাসে একবার করে আসেন। কথাটা বলে নার্স চলে গেলেন সেখান থেকে। আদ্রিতা অবাক হয়ে রইল বিছানায়। 7-8টা দিন পার হয়ে গেছে, সে কল্পনা করতে পারছে না। চোখ বেয়ে না চাইতে অশ্রুকোণ বেরিয়ে এলো, চোখের সামনে ভেসে উঠল তার মায়ের বলা কথাগুলো, আবিরের আচরণ, লিনার বিশ্বাসঘাতকতা। তাকে যতটা আঘাত দিয়েছে তার চেয়ে দ্বিগুণ আঘাত তার বাবা মা তাকে দিয়েছে। সিলিংয়ের দিকে তাকিয়ে ফুফিয়ে কেঁদে উঠল, কেন এমন করলে আল্লাহ আমার সাথে? আমি তো কখনো কারো ক্ষতি চাইনি। তুমি তো জানো আমি কিভাবে আমার আব্বু আম্মুর সম্মানহানি করতে পারি। আম্মু একবারও বিশ্বাস করলো না আমাকে। আমাকে নাইবা বিশ্বাস করলো, কিন্তু নিজের দেওয়া শিক্ষাকেই বিশ্বাস করলে খুব কি ক্ষতি হয়ে যেত। হঠাৎ দরজা খোলার আওয়াজে কানারত ঝাপসা চোখ নিয়ে তাকালো। সামনে তাকানো ব্যক্তিটিকে দেখে অবাক হলো, কারণ সামনে দাঁড়ানো মানুষটি আর কেউ না, তার নানা যান। 20 বছরের যুবতী যেন মুহূর্তে বাচ্চা হয়ে গেল। এতক্ষণ নিঃশব্দে কান্না করা মেয়েটি এবার ফুফিয়ে উঠল। সাথে সাথে শামসুর রহমান দৌড়ে এলেন নাতনির কাছে। আদুরে হাতে জড়িয়ে ধরলেন নিজের কলিজার টুকরোটাকে। তার আরও নাতি নাতনি আছেন, কিন্তু তিনি কোনো এক বিশেষ কারণেই তার এই ছোট নাতনিটাকে বাকিদের তুলনায় বেশি ভালোবাসেন। কী হয়েছে আমার বুনিটার? দেখি দেখি কান্না করে না। চোখ খোলো দেখি, নানাজানকে বলো কী হয়েছে। নানাজান, ওরা আমাকে খুব কষ্ট দিয়েছে, আমার খুব কষ্ট হচ্ছে নানাজান, আমাকে এই কষ্ট থেকে মুক্তি দাও নানাজান। তুমি না ডাক্তার, তোমার কাছে না এতগুলো ডিগ্রি আর ওষুধ, আমার অসুখের চিকিৎসা করে দাও নানাজান। শামসুর রহমান নাতনির এমন কান্নায় হতবুদ্ধ হয়ে পড়লেন। তিনি তো খান বাসায় ছুটেছিলেন নাতনির বিয়ের কথা শুনে। মাঝ রাস্তায় আদ্রিতাকে এইভাবে পেয়ে দিক বেদিক শূন্য হয়ে ছুটে এসেছিলেন হাসপাতালে। নিজের মেয়েকে ফোন দিয়ে জানিয়েছিলেন, কিন্তু অপর পাশ থেকে কোনো প্রকার জবাব আসেনি। আর আদরের নাতনিকে এই অবস্থায় হাসপাতালে ফেলে যাওয়া তার পক্ষে সম্ভব ছিল না। অনেক সময় পেরিয়ে যাওয়ার পরেও যখন আদ্রিতার কান্না থামানোর নামগন্ধ না দেখে তিনি না পেয়ে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিলেন। অতিরিক্ত চিন্তা, কান্না আর গাড়ির আঘাতে আদ্রিতার মাথায় এমনিতে গাঢ় আঘাত সৃষ্টি হয়েছে। এত কান্না তার শরীরের জন্য মোটেও ঠিক না। শামসুর রহমান নাতনিকে ঠিকভাবে শুয়ে দিতেই বেরিয়ে পড়লেন খান বাড়ির উদ্দেশ্যে। এইসবের কারণ তিনি জানতে চান। পরে আবার কি মনে করে নাতনির পাশে বসে কাউকে কল দিল।
কিছুক্ষণ কথা বলে যেন হালকা হলেন তিনি, তবুও নিজের মেয়ের প্রতি রাগের রেশ কমল না। সন্ধ্যার দিকে আদ্রিতার জ্ঞান ফিরল। শামসুর রহমান তাকে উঠতে দেখেই ধরে ফেললেন, যত্ন সহকারে বসিয়ে দিলেন। বনি, কষ্ট করে তৈরি হয়ে নাও, নার্স তোমাকে সাহায্য করবেন, মাথায় হাত বুলিয়ে। কই যাব নানা যান? ঢাকা ফিরে যাব আমরা, সেখানে হাসপাতালে তোমার বাকি চিকিৎসা পূরণ হবে। শহর ছেড়ে যাওয়ার কথা শুনে আঁতকে উঠল আদ্রিতা। এই রাজশাহী শহরটা যেন তার জান। এর আনাচে কানাচে কত স্মৃতি তার, এখানে তার পরিবার, এই পরিবার ছেড়ে কীভাবে যাবে সে। কিন্তু পরের মুহূর্তে নিজের মনকে শক্ত করলো, তাকে যে এখান থেকেই যেতে হবে। আদ্রিতা আর কিছু না বলে নার্সের সাহায্যে উঠে যেতে তৈরি হয়ে নিল। একটা কথা বলল না, কিন্তু গাড়ি খান বাড়ির সামনে থামতে অবাক হলো। নানা যান, আমাকে এখানে কেন নিয়ে এসেছো? আমি যাব না এখানে, আমাকে নিয়ে চলে এখান থেকে। হঠাৎ আদ্রিতা এমন হাইপার হয়ে যাওয়ায় শামসুর রহমান যত্ন সহকারে আদ্রিতাকে বুকের সাথে চেপে ধরল। তোমার প্রয়োজনীয় কাগজপত্র নিয়েই আমরা বেরিয়ে পড়বো সোনা আমার, তুমি চিন্তা করো না, নানা জান আছে, কেউ কিছু বলতে পারবে না, চলো। আদ্রিতা তবুও মানতে নারাজ। অনেক কষ্টে শামসুর রহমান তাকে নিয়ে নামলেন, আর নামতেই অবাক হয়ে গেলেন, কথা বলার ভাষায় হারিয়ে ফেললেন। যে বাড়ির মেয়ে 1 সপ্তাহ ধরে বাড়ি আসেনি, সে বাড়ি আজ নতুন বউয়ের মতো সেজে আছে। নানান রকম ঝাড়বাতি ফুল দিয়ে গান বাজনা সুরে যেন চারপাশ মুখরিত। ভিতরে প্রবেশ করতে আদ্রিতা আরও জোরে খামচা ধরল তার নানা জানের কোট। ভিতরে ঢুকতে চোখ পড়ল হলরুমের এক সাইডে স্টেজে বসে থাকা আবিরের দিকে। সোনালি পাঞ্জাবিতে থাকা সুদর্শন যুবককে দেখে পুনরায় আদ্রিতার চোখ জোড়া থমকে গেল, ভারী হয়ে আসলো আঁখি পল্লব, বাতাসও বিষাক্ত ঠেকল। আবিরের হাতের মাঝে লিনার হাতে স্পষ্ট। হঠাৎ লিনার চোখ পড়ল আদ্রিতার উপরে, সাথে সাথে চিল্লিয়ে উঠল সে। সাথে সাথে গান বন্ধ হয়ে গেল, সবার চোখ পড়ল আদ্রিতার উপরে। এই মেয়ে, তুই এবার এসেছিস কেন? সেদিন না খুব ঢং করেই বেরিয়ে পড়লি, 1 সপ্তাহ যেতে না যেতেই এলি চেঁচড়ামে, নাকি তোর কোনো আশিক তোকে জায়গা দেয়নি? দিবে বা কী করে? তোর মতো গাইয়া মেয়েকে ইউজ করা ছাড়া আর কী বা করবে? না আছে স্টাইল, না আছে অন্য কিছু, চেহারাও রংটাও তো শ্যামলা। সে এসেছিল আমার আবিরকে বিয়ে করতে, যত সব ছ্যাঁচড়া। লিনার কথায় চোখ জোড়া আপনা আপনি নেমে গেল নিচে। আসলে রূপ বলতে তার কাছে কিছুই নেই, উজ্জ্বল শ্যামা মেশে, যেখানে লিনা দুধে আলতা। আজকালকার আধুনিক মেয়ে, চলাফেরা, স্টাইল, কথাবার্তা, সব দিক দিয়েই যে কোনো ছেলে তার প্রেমে পড়বে নিঃশব্দে। শামসুর রহমান বাকশক্তি যেন হারিয়ে ফেললেন। এসবের মানে কি? এই মেয়ে, তোমার সাহস? শামসুর রহমানের কথার মাঝে মিসেস খান এগিয়ে এলেন। তুমি ওকে এখানে কেন নিয়ে এসেছো বাবা? আর বেরিয়ে যা তুই এই বাসা থেকে। সাথে সাথে শামসুর রহমান মেয়ের গালে থাপড় বসিয়ে দিলেন। পরিবেশটা আগের থেকেও নীরব হয়ে গেল, সবার মাথায় নিচু। আমার নাতনি আমার সাথে যাবে, থাকবে না তোমাদের মতো মানুষের সাথে। যাও বনি, তোমার কাগজপত্র নিয়ে আসো দ্রুত। আদ্রিতার পা যেন অসাড় হয়ে আসছে, চোখের পানিগুলো যেন ফুরোনোর নামই নিচ্ছে না। আশেপাশে চোখ খালি খুঁজে চলছে তার আম্মুখে। আদ্রি কোনো রকম পা বাড়িয়ে রুমে ঢুকতে অবাক হয়ে গেল। তার আব্বু তার ঘরে তার ছবি ফ্রেম নিয়ে চোখ বন্ধ করে বসে আছে। আদ্রিতা কাঁপা কাঁপা গলায় ডাক দিল, আব্বু। মেয়ের ডাক কানে আসলো, চোখ মেলে তাকালো না তিনি। অন্ধকার ঘরে আদ্রিতার টের পেল না তার আব্বুর চোখের কোণার পানি। আব্বু, তুমি তাকাও না আমার দিকে। তুমিও কি বাকিদের মতো ঘৃণা করো আমাকে আব্বু? আব্বু, তোমার প্রিন্সেসের খুব কষ্ট হচ্ছে আব্বু, একবার তাকাও। আদ্রিতা নাহিদ খানের হাত ধরে অনেকক্ষণ ঝাঁকানোর পরেও যখন তার জবাব এলো না, তখন ছোট মনটা অভিমানের পাহাড় জমে উঠল। সব কিছু সুটকেসে ভরে বেরিয়ে আসার সময় তার আব্বুর কপালে চুমুখে বেরিয়ে এলো। এই কাজটা সবসময় নাহিদ খান করতেন। যখনই বিজনেসের কাছে কোথাও যেতেন, তখনই মেয়ের কপালে ভালোবাসার পরশ দিয়ে বেরিয়ে পড়তেন। আদ্রিতাকে বের হতে দেখেই লিনা বলে উঠল, কি খুব খারাপ লাগছে না? এটা তো কেবল শুরু। খুব শখ জেগেছিল না আবিরকে আমার সত্যি জানানো? নে দেখ, এবার সব কেড়ে নিয়েছি তোর, তোর পরিবার, তোর আবির, তোর সম্মান, এমনকি শহর থেকেও তোকে বেরিয়ে যেতে হবে। আদ্রিতা হাসলো, লিনাকে কিছু না বলে বেরিয়ে গেল। যেখানে তার বাবা মা তাকে বিশ্বাস করছে না, সেখানে অন্য কারোর সাথে কী নিয়েই বা লড়বে। গাড়িতে বসতে চোখ জোড়া বন্ধ করে নিলাম। চোখের সামনে ভেসে চলছে আব্বুর মুখটা, যে মুখে সবসময় থাকতো আমাকে নিয়ে গর্ব, সে মুখে আছে লজ্জিত ভাবটা। কীভাবে মেনে নিই আমি? তুই ভুল করলি লিনা, খুব বড় ভুল করলি। আমাকে সে ভুলে শাস্তি দিলি, যে ভুল আমি কখনো করিনি। আমার থেকে সব কেড়ে নিয়ে তুই নিজেকে যতটা সুখী মনে করছিস, এই প্রকৃতি তোর জন্য ততটা কষ্ট হবে। কথাগুলো ভাবতেই তার ছেলের হাসি ফুটে উঠল ঠোঁট জোড়ায়। আদ্রিতা গাড়িতেই কখন জ্ঞান হারিয়ে ফেললেও সে নিজে বুঝতে পারল না। শামসুর রহমান নাতনির দিকে তাকাতেই তার চোখ গেল তার নাক দিয়ে পড়তে থাকা রক্তে। আটকে উঠলেন তিনি প্রফেশনাল সাইকোলজিস্ট। জীবনে 60 বছরের কম কেস তিনি দেখেননি।
কম মানুষকে তিনি বাঁচার নতুন পথ করে দেন নাই, কিন্তু নিজের আদরের নাতনির এই অবস্থা দেখে তিনি নিজেই যেন দিকবেদিক শূন্য হয়ে পড়ছেন। যত দ্রুত সম্ভব গাড়ি চালিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলেন তিনি, কারণ এইভাবে রক্তক্ষরণ হলে আদ্রিতা যে কোনো মুহূর্তে ব্রেন স্ট্রোক করতে পারে। সবার ধারণা ব্রেন স্ট্রোক শুধু বয়স্কদের হয়, কিন্তু এমনটা না। বেশিরভাগ ক্ষেত্রে এইটা যুবক যুবতীদের হয়ে থাকে, কারণ সে বয়সে অতিরিক্ত মানসিক চাপও বহন করা সম্ভব না। রাতের বেলা রাস্তায় তেমন জ্যাম না থাকায় খুব দ্রুত তিনি পৌঁছে গেলেন। হাসপাতালে নিয়ে যেতে নার্স ওয়ার্ড বয় এসে আদ্রিতাকে ইমার্জেন্সি রুমে শিফট করে দিল। শামসুর রহমান সাথে সাথে একটা নাম্বারে কল দিলেন। কিছুক্ষণ কথা বলে ফোন রেখে চেয়ারে শরীর এড়িয়ে দিলেন। এত ধকল তার নেওয়া সম্ভব হচ্ছে না। নিজের আদরের নাতনির এই অবস্থা যেন মুহূর্তেই তার বয়স আরও বাড়িয়ে দিয়েছে। কিছুক্ষণের মধ্যে সাদা অ্যাপ্রন পরে হাজির হলো এক যুবক। শামসুর রহমানের কাঁধে হাত রাখতে তিনি চোখ মেলে তাকাতে দেখলেন তার পরিবার এখানে হাজির। সবার চোখ মুখে চিন্তার ছাপ। শামসুর রহমান যুবকটির হাত নিজের হাতের মুঠোয় নিয়ে উঠে বললেন, আমার বোনের ওরা কী অবস্থা করেছে দাদু ভাই? আমার বোনিটার অপারেশন থিয়েটারে। আমার হাস্যোজ্জ্বল পাগলিটা আজ নিস্তেজ হয়ে আমার সামনে পড়েছিল দাদু ভাই, আমি কিছু করতে পারিনি। চিন্তা করো না দাদা যান, আমরা এসে গেছি না। সোনা বাচ্চারে আর কিছু হতে দেব না, তাকে আমাদের কাছে রাখবো, কিন্তু তুমি ভেঙে পড়লে তো চলবে না। শামসুর রহমানের কিছু বলার আগেই পেছন থেকে ওনার বড় ছেলে আলতাফ রহমান বলে উঠল, আদ্রিয়ান তুমি না হয় ভেতরে যাও, মেয়েটার অবস্থা কেমন, আর তোমার প্র্যাকটিসও যেহেতু শেষের দিকে, তোমার থাকাটা উচিত সেখানে। বাবার কথায় সায় জানিয়ে আদ্রিয়ান দ্রুত মাস্ক পরে ঢুকে পড়ল। কিছুক্ষণের মাঝেই সেখানে প্রবেশ করলো আরও একটু যুবক। নিস্তেজ হয়ে আসা শামসুর রহমান যেন আশা ফিরে ভরসার হাত পেলেন। অস্ফুট স্বরে বলে উঠলেন, ইয়াংম্যান। ছেলেটির কাছে এসে শামসুর রহমানকে উদ্দেশ্য করে বলে উঠল, কি ওল্ড ম্যান, আজ তো তোমাকে সত্যি 70 বছরের বুড়ো লাগছে। আমার বউ বুঝি পালিয়ে গেছে? ইয়াংম্যান, আমি তো জানি আমি বুড়ো হয়ে গেছি, তোমাদের মতো আর শক্তি নেই, তাই তো তোমাকে ডাকা। কি করতে পারি ওল্ড ম্যান? তোমার জন্য তো জানটাও দিতে রাজি, খালি আমাকে তোমার বুড়ি বউটারে দিয়ে দাও, তাহলেই হবে। শামসুর রহমান হাসলেন। তিনি জানেন ছেলেটা এই মুহূর্তে এইসব তাকে হাসানোর জন্য বলছে। ছেলেটার মধ্যে অদ্ভুত কিছু গুণ আছে। তার এত স্টুডেন্টদের মাঝে তার ফেভারিট স্টুডেন্ট নেই চৌধুরী, সাইকোলজিস্ট ডিপার্টমেন্টে সবচেয়ে ট্যালেন্টেড স্টুডেন্ট। রাগে হলেও বুঝ ক্ষমতা তার অসাধারণ, আর 1 বছরের প্র্যাকটিস শেষ করতে সেও সাইকোলজিস্ট হয়ে যাবে। শামসুর রহমান তার দায়ভার তার স্টুডেন্টদেরকে দিবে বলেই ঠিক করেছে তার আগে নীরকে দিতে হবে সবচেয়ে কঠিন পরীক্ষা। ইয়াংম্যান, আজ অবধি সব চ্যালেঞ্জ এক্সামে তুমি টপ করেছো, আরও একটা চ্যালেঞ্জ তোমার সম্মুখে। আমার নাতনি, আমার কলিজা, বলতে পারো আমার অর্ধেক দুনিয়া সে। তাকে তোমায় সুস্থ করতে হবে ইয়াংম্যান। আমার পুরনো আদবুড়িকে আমার কাছে ফিরিয়ে দিতে পারবা না? ধরে নাও এটা আমার গুরুদক্ষিণা। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট ওল্ড ম্যান। আমার যে প্রার্থী হবে তুমি নিজেও জানো না ওল্ড ম্যান, তুমি আমাকে কে দিয়েছো? আদ্রিতার নানু বাড়ি তেমন বড় না। শামসুর রহমানের 2 ছেলে 3 মেয়ে। 3 মেয়ে বিয়ে করে শ্বশুর বাড়িতে আছে, আর 2 ছেলে বিজনেসম্যান। এই হসপিটাল শামসুর রহমানের নিজের বানানো। ব্যবসা তিনিও করেন, কিন্তু ডাক্তারি তিনি ছাড়তে পারেন না। ওনার কাছে মানসিক রোগ সবচেয়ে ভয়ঙ্কর। শারীরিক রোগে বাঁচার চান্স থাকলেও মানসিক রোগে বাঁচার চান্স খুবই কম। নিজের সাথে যুদ্ধ করে বাঁচতে সবাই পারে না। ওনার বড় ছেলে আলতাফ রহমানের 2 ছেলে আদ্রিয়ান আর ছোট ছেলে আদ্রফ রহমান। আদ্রিয়ান নিউরোলজিস্ট, বয়স 26, আর ছোট ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ছে, বয়স 23। আর ছোট ছেলে আকিব রহমান আর 2 মেয়ে নওমি রহমান ও রুহি রহমান। দুজনে এবার অনার্স প্রথম বর্ষের ছাত্রী। আর শামসুর রহমানের 3 মেয়ে, বড় মেয়ে ইরিনা চৌধুরী, তার ছেলে নীর চৌধুরী, ওনার আরও একটি ছেলে রিয়া চৌধুরী, আর মেজ বোন ঐশী রহমান, ওনার 1 মেয়ে, আর সবার ছোট রেনু মানে আদ্রিতার মা। সকাল হতে হাসপাতাল মাথায় উড়িয়ে ফেলেছে আদ্রিয়ান। তার ভয়ে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে আছে নার্স। রাগে চোখ মুখ লাল বর্ণ ধারণ করেছে। আদ্রিতা ভয়ে চুপচাপ বসে আছে। আমাদের মিনিমাম কমন সেন্স নেই। একটা পেশেন্ট অজ্ঞান অবস্থায় আছে, এর মানে এই না যে সে মারা গেছে। আপনি কিভাবে তাকে রুমে একা ফেলে রেখে যেতে পারেন? কতখানি রক্ত ক্যানোলায় উঠে এসেছে আপনাদের কোনো আইডিয়া আছে? আপনাদের সবার চাকরি আমি আজকে শেষ করব, জাস্ট গেট লস্ট। আদ্রিয়ানের চিৎকারের আওয়াজে সবাই সুরসুর করে বেরিয়ে গেল। আদ্রিয়ান রেগে গজগজ করতে করতে টুলের ওপর বসে পড়ল। এই বোনটা তার জান, তার নিজের বোন না হলেও নিজের বোনের থেকে কম ভালোবাসে না সে আদ্রিতাকে। ভাইউ, আমি ঠিক আছি, তুমি অযথা হাইবার হচ্ছ। তোর অযথা মনে হচ্ছে? একবার হাঁটার দিকে তাকিয়েছিস তুই? ওদের একটাকেও আমি ছাড়বো না বলে দিলাম। আদ্রিয়ানের রাগ কমছে না দেখে আদ্রিতা এবার মুখটা কাঁদো কাঁদো করে বলে উঠল, ভাইউ খাবো, ক্ষুধা লেগেছে।
তুমি আমাকে কি না খাইয়ে রেখে শাস্তি দিবা? আদ্রিয়ানের টনক নড়ে। দাদাজান তাকেই বলেছিল জ্ঞান ফিরলে যেন আদ্রিতাকে খাওয়া দেয়। এজন্য সে এসেছিল আদ্রিতার কেবিনে। আর এসে দেখে আদ্রিতা পানি খাওয়ার জন্য হাত বাড়াতে যেয়ে টান লেগে ক্যানালাতে রক্ত উঠে গেছে। আর তা দেখে আদ্রিয়ানের দিন দুনিয়া ঘুরে উঠেছিল। এই দেখ, আমি তো ভুলে গেছি, আমি তো খাবার এনেছি, দাঁড়া নিয়ে আসছি বলে সৌফের বাটি আদ্রিতার সামনে নিয়ে আসতে আদ্রিতার নাক মুখ কুচকে ফেলে। কি হলো, এমন করছিস কেন? আমি এসব খাবো না। এসব কোনো স্বাভাবিক মানুষ খাইতে পারে নাকি? আজব। কিন্তু বনু, এইসবই তোকে খেতে হবে। না, আমি খাবো না। এইভাবে কেউ জেদ করে নাকি? এখন তোকে ভারী খাবার দেওয়া যাবে না সোনা বাচ্চা। উফ, আমি কিছু জানি না, দে। আদ্রিয়ানের কথার মাঝে রুমে প্রবেশ করে নীর। তাকে দেখেই তো আদ্রিতার হেঁচকি উঠে আসে। ভয়ে তার অন্তরাত্মা কেঁপে ওঠে। মনে পড়ে যায় 3 বছর আগের ধমক। সাথে সাথেই চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। কি হচ্ছে? এত চেঁচামেচি কিসের? রাগী স্বরে। দেখো না, কখন থেকে খাওয়ানোর চেষ্টা করছি কিন্তু খাবে না বলে জেদ করছে। দে দেখি কীভাবে না খায়। আদর করে শাসন করলে কোন মানুষটা শুনবে বোঝা আমাকে? নে দেখি কীভাবে এই জেদি বাচ্চাকে খাওয়াস। বাচ্চা আজ বিয়ে দিলে কাল 3 বাচ্চার মা হয়ে যাবে, সে নাকি বাচ্চা? নীর আদ্রিতার সামনে বসতে আদ্রিয়ান বলে ওঠে, তাহলে তুই ওকে খাওয়া, ওর কিছু ওষুধ আনা লাগবে, আমি নিয়ে আসছি। আদ্রিয়ানের কথা শেষ হতে না হতে আদ্রিতা চেঁচিয়ে উঠল, না ভাইউ। আদ্রিয়ান নীর দুজনে চমকে উঠল। আমি এক্ষুনি চলে আসব, প্রমিস, যাব আর আসবো 5 মিনিট। আদ্রিতা বিড়বিড় করে বলে ওঠে, সেদিন 2 মিনিট সামনে থাকাতেই হাফ মার্ডার করে দিয়েছিল, আজ তো 5 মিনিট। নির্ঘাত আজ আমার জীবনের শেষ দিন হবে। বিদায় পৃথিবী। আদ্রিয়ান দূরে থাকায় সে না শুনতে পেলেও নীর ঠিকই শুনে নিল আদ্রিতার কথা। চোখ ছোট ছোট করে তাকাতে আদ্রি মনে মনে বলে উঠল, ও আল্লাহ, তুমি মাঝি ফাঁক করো, আমি ঢুকে যাই, তাও এই রাক্ষস রাজার হাত থেকে রক্ষা করো। 2 দিন পরে শান্তিনীরে নিয়ে আসা হলো আদ্রিতাকে। বাড়িতে আসতে আদ্রিতার 2 মামি মামা খালারা সাদরে বরণ করে নিল নিজের আদরের ছোট পরীকে। খালাদের দিকে তাকাতেই চোখ জোড়ায় পানি চলে এলো আদ্রিতার। মনে পড়ে গেল মায়ের বলা কটু কথা। দুশ্চরিত্রের শব্দটা কানে বাজতে লাগলো। মাথার যন্ত্রণা বাড়তে নিলেই পেছন থেকে পুরুষালী গম্ভীর কণ্ঠ কানে এলো, এখানে কারো এত শক্তি হয়নি 80 কেজির আটার বস্তাকে কোলে নিয়ে ভেতরে প্রবেশ করবে। আটার বস্তাকে নিজেকেই যেতে হবে। নীরের কথায় সবাই হেসে উঠল। আদ্রিতা গাল ফোলাতেই তার 2 মামি 2 দিক থেকে এসে জড়িয়ে নিলেন। মার দেব, আর একবার যদি আমাদের সোনামাকে মোটা বলছিস তো? দেখে তো মনে হয় খাওয়া দাওয়াই করে না। ওদের কথা শুনে নীর ভেঙচি কেটে বলে ওঠে, হ্যাঁ, খাই না তাতেই এত, খাইলে তো না জানি কতটা হতো। বুঝলা ওল্ডম্যান, তোমার বৌমাদের জন্য এবার সব ঘরের দরজা আরও বড় করতে হবে, কারণ এত ছোট দরজা দিয়ে তোমার 80 কেজির বস্তা ঢুকবে না। আদ্রির আগে গজগজ করতে করতে বলে ওঠে, নানাজান, তুমি তোমার নাতিকে বের করবা? রাক্ষস একটা, নিজে তো দেখতে একটা দানব, আর আমাকে বলে, হ্যাঁ আমি দানব আর তুমি রাক্ষসী। আপনি জলহস্তি, তুমি জলহস্তিনী। আপনি একটু শয়তান, তুমি শয়তানি। আদ্রিতা এবার না পেরে রাগে চিল্লিয়ে ওঠে। হলরুমে উপস্থিত সবাই হেসে ওঠে। যা শুনে আদ্রিতা রেগে সেখান থেকে চলে যায় ওপরের দিকে। আদ্রিতা যেতেই শামসুর রহমান নীরের কাঁধে হাত রেখে বলে ওঠে, ধন্যবাদ ইয়াংম্যান। ধন্যবাদ কেন ওল্ডম্যান? তোমার মতো আমিও তার চোখে পানি জমতে দেখেছিলাম। তুমি যেভাবে ওর মাইন্ড ডাইভার্ট করেছিলে তাতে ওই ভুলে গেছিল। এভাবে তাকে অতীত থেকে বেরিয়ে আনা লাগবে, আর আমি জানি তুমি পারবে। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট ওল্ড ম্যান। আই ট্রাস্ট ইউ মাই বয়। অন্ধকার রুমে বসে আছেন নাহিদ খান। সারা রুম জুড়ে আদ্রিতার ছবি। ওনার বুকেও লেপ্টে আছে আদ্রিতার 8ম শ্রেণীতে পড়া সময়ের ছবি। কিছুক্ষণ পরে রুমের দরজা খুলে প্রবেশ করলেন মিসেস খান, হাতে খাবারের ট্রে। আর কতদিন এইভাবে রুমে বন্দি থাকবা? তুমি খাওয়া দাওয়া বন্ধ করে কি অবস্থা করেছো নিজের? ওষুধও তো খাচ্ছ না। কি করে খাই বলতে পারো? গলা দিয়ে একটা দানাও কীভাবে নামাই আমি? আমি আমার মেয়েকে চিনি রেনু, তার দুনিয়া আমি। সে আমি বলতে পাগল তাও জানি। যে মেয়েটার দিন দুনিয়া সম্পর্কে ধ্যান জ্ঞান নাই, সেই মেয়েকে আমি বাহিরে একা ছেড়ে দিয়েছিলাম। যদি সেদিন বাবা ঠিক সময়ে না পৌঁছাতেন তাহলে আমার মেয়েটাকে কী হতো তা ভাবতেই আমার অন্তরাত্মা কেঁপে উঠছে। রেনু হাসলেন, এই হাসিতে ছিল বেদনা। তুমি এতটুকুই কষ্ট পাচ্ছ, আর আমি মা হয়ে নিজের মেয়েকে মরে যেতে বলেছি, চরিত্রহীনা বলেছি। যে মেয়েটাকে নিজের গর্ভে 10 মাস ধারণ করেছি, তার শরীরে একটা ফুলের টোকা উঠতে দেই নাই। সেই মেয়েটাকে আমি নিজ হাতে আঘাত করেছি। কথাগুলো বলতে কান্না করে দিলেন মিসেস খান। নাহিদ খান আর নিজেকে সামলাতে পারলেন না। তিনিও নিজের প্রিয়তমাকে জড়িয়ে ধরে কেঁদে দিলেন।
আমাদের যে কিছু করা ছিল না রেনু, এই একটা উপায় ছাড়া নিজের মেয়েকে বাঁচানো সম্ভব ছিল না। আমাদের দেওয়া কষ্ট সে ভুলে যাবে ওই বাড়ির প্রতিটা মানুষের ছোঁয়ায়, আর সেখানে তো সেও আছে। সে আগলে রাখবে আমাদের মেয়েকে। আসলে কি আগলে রাখবে? তুমি তো তার রাগ সম্পর্কে অবগত। সে যদি কোনোভাবে টের পায়, তাকে দেওয়া কথা ভেঙে আমার আদ্রিতার বিয়ে অন্য জায়গায় ঠিক করেছি। নাহিদ খান আঁতকে উঠলেন। ভিতর ভিতর নতুন ভয় গ্রাস হলেন তিনি। এক হাতে প্রিয়তমাকে আর আরেক হাতে মেয়ের ছবি আঁকড়ে ধরলেন তিনি। গোসল শেষে বেলকনিতে আসতে আদ্রিতা অবাক হয়ে গেল। বেলকনি জুড়ে হরেক রকমের ফুলের টব ঝুলানো, পাশে একটা গামলা নীলপদ্ম রাখা, যা দেখে খুশিতে লাফিয়ে উঠল আদ্রিতা। এক এক করে সবগুলো দেখতে শুরু করলো। পছন্দ হয়েছে? পাশ থেকে কারো আওয়াজ পেতে চমকে ওঠে। আওয়াজ অনুসরণ করে তাকাতে চোখ ছানা বড়া হয়ে যায় আদ্রিতার। আপনি এখানে? কেন আসতে পারি না নাকি? এইটা তোমার নানার বাড়ি হলে আমারও নানার বাড়ি, ভুলে যাও কেন? জানি আমি। পছন্দ হয়েছে আদর পাখি? আদ্রিতা হতবাক হয়ে পাশে তাকাতেই দেখলো নীর সেখানে নেই। তার মানে কি সে ভুল শুনলো? কই, তার কানে তো এখনো বাজছে আদর পাখি ডাকটা। আরে ধুর, রাক্ষস রাজা আমাকে এইভাবে ডাকবে কেন? 3 বছর আগে তার রুমে ঢোকায় যে চিল্লাচিল্লি দিয়েছিল বাবা গো, ওর মুখে এই নরম কথা জীবনও সম্ভব না। হয়তো আমার ভ্রম ছিল। আদ্রি নিচে নামতেই আদ্রির নানি এগিয়ে আসলো, নাতনির মাথায় সোহাগের হাত বুলিয়ে দিয়ে নিজের পাশে বসালো। কি গো সতীন, এই বুড়িটাকে মনে পড়ে না? এই দেখো একদম চলে এসেছে তোমার কাছে। পাগলিটা, কি হাল করেছিস বুনি? মায়াবী চোখটাকে একদম কালো কালির ঢের বানিয়ে দিয়েছিস। কিসের মায়া নানি যান? ওইসব চোখের মায়াটা কিছু হয় না, বুঝলা? নানি হাসলে বোনের মাথায় হাত বুলিয়ে কপালে আলতো করে চুমু খেলেন। আদ্রিতাকে দেখতে একদম ওনার শাশুড়ির মতন। ওই হাসি, ওই চঞ্চলতা, হাসলে দুজনেরই চোখ হেসে ওঠে। তাই জন্যই আদ্রি নানা যেন আদ্রিতাকে বেশি ভালোবাসে। শোনা বাচ্চা, আদ্রিয়ানের ডাকে সবাই সেই দিকে তাকায়। ভাইউ বলো। আমি তোর সার্টিফিকেট দেখেছি, তোর রেজাল্ট ভালো, আর সায়েন্সে যেহেতু ছিলি মেডিকেলে চান্স নিবি, কারণ তোরও তো নানা ভাইয়ের মতো সাইকোলজিস্ট হওয়ার ইচ্ছা ছিল। কিন্তু তোর একটা ফাইলে দেখলাম তুই বাংলা ডিপার্টমেন্ট নিয়েছিস, কিন্তু কেন? আদ্রিতা দীর্ঘশ্বাস ছাড়ে, চোখের সামনে ভেসে ওঠে রেজাল্টের পরের দিনের কথা। প্রতিবারের মতো সেইবারও আদ্রিতা গোল্ডেন প্লাস পেয়ে পাশ করেছিল, কিন্তু লিনার রেজাল্ট প্রতিবারের মতোই A- পেয়েছিল, যার কারণে 2 পরীক্ষার রেজাল্ট মিলিয়ে ভালো কিছু আশা করা যেত না। তবু দুজনেরই মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছিল। মেডিকেল কলেজে আদ্রিতার চান্স হলো, লিনারটা হয়েছিল না। লিনা সেদিন কুমির কান্না করে সবার মন বদলে দিয়েছিল। তখন লিনার মা বলে ওঠেন, দেখ ভাইয়া, একই পরিবারের 2 মেয়ে, একজন ভালো কিছু পড়বে আরেকজন খারাপ, এতে আমার মেয়েটা কষ্ট পাবে। আদ্রিতাকে বলি ওকেও জেনারেল সাবজেক্ট পড়তে বল, এতে আমার মেয়ে কষ্ট পাবে না। সেদিন লিনার আম্মুর কথা সবাই মেনে নিয়েছিল। আদ্রিতাকেও তাদের পরিচিত এক কলেজে বাংলা ডিপার্টমেন্টে ভর্তি করে দিয়েছিল। আদ্রিতা চুপচাপ বোনের জন্য সব মেনে নিয়েছিল, কিন্তু সেই বোন তার পেছনে এইভাবে ছুরি চালান করবে সে কখনো কল্পনা করতে পারেনি। আদ্রিয়ানের ডাকে অতীত থেকে বেরিয়ে আসে আদ্রি। কিরে, বাংলা নিয়ে পড়বি? আদ্রিতার বলার আগেই সিঁড়ি দিয়ে নামতে নামতে নীর বলে ওঠে, না, কাল আমি ওকে নিয়ে আমাদের মেডিকেলের ডিনের কাছে যাব। তাদের সাথে কথা আমার আগেই বলে রাখা আছে। কাল তার মুখে কিছু পরীক্ষা হবে, আর সেটাতে উত্তীর্ণ হলে হয়ে যাবে। এত সব কবে করলি? হসপিটালে থাকা অবস্থায় সব করে রেখেছি আমি। বাহ ভাই বাহ, তুই তো সুপারফাস্ট। তোর মতো লেট লতিফ হলে তো হতোই কাজ। শপিং মলের সামনে দাঁড়ায় আছে নীর, আদ্রিতা। নীরের পাশে গাল ফুলায় দাঁড়ায় আছে আদ্রিতা। এক প্রকার টেনে হেঁচড়ে নীরের সাথে সবাই পাঠিয়েছে তাকে এখানে। আদ্রিতা মনে মনে বলে উঠল, বুঝি না, সব আমাকেই রাক্ষস রাজার সাথে একা একা কেন পাঠায়। বুঝি না, এদের কি আমার প্রতি দয়া মায়া নেই? নিষ্ঠুর বুড়ি বুড়া। শপিং মলের ভিতরে ঢুকতেই নীর তাকে নিয়ে মেয়েদের সেকশনে রেখে বেরিয়ে এলো, কারণ সেখানে মেয়েদের ভিড় বেশি। সেজন্য নীর তাকে ওইখানে রেখে শাড়ির দিকে চলে এলো। আদ্রিতা ড্রেস পছন্দ করছিল, তখনই তার চোখ পড়ে পুতুলের শরীরে জড়ানো একটি গোল্ড ড্রেস। সাধারণ, কিন্তু সৌন্দর্যতা একটু বেশি ফুটে উঠেছে তাতে করা সাদা পুঁতির কাজের জন্য। শুভ্র রঙের জামাটাতে শুভ্র পুঁতি যেন ড্রেসটার মান আরও বাড়িয়ে দিয়েছে। আদ্রিতা সেটা হাতে নিতে গেলেই কোথা থেকে এক মেয়ে এসে সেটাতে হাত দিয়ে বলে ওঠে, আই লাইক ইট, একদম আমার জন্য তৈরি। আদ্রিতার ড্রেসটা রেখে আসতে নিলেই সেলসম্যান বলে ওঠে, সরি ম্যাম, এই ড্রেসটা ওনার জন্য অলরেডি বুকিং হয়ে গেছে। আদ্রিতাকে দেখিয়ে মেয়েটা সাথে সাথে চেঁচিয়ে ওঠে, হোয়াট দ্য হেল, আমি আগে দেখেছি এই ড্রেসড অ্যান্ড আই ওয়ান্ট দ্য ড্রেস অ্যাট এনি কস্ট। সেটার প্রাইস কত তার দ্বিগুণ দেবো আমি। সরি ম্যাম, আমরা বুক হয়ে যাওয়া জিনিসটা
সেল করি না। আদ্রিতা কি বলবে বুঝতে পারছে না। একবারের জন্য ভাবলো ড্রেসটা তাকে দিয়ে দেওয়া উচিত। মনে পড়ে গেলেও লিনার কথা, সাথে সাথেই আদ্রিতা নিজের মন পরিবর্তন করে নিল। অনেক তো ছেড়েছি নিজের পছন্দের জিনিস। জীবনে যদি একবার নিজের পছন্দের কিছু পেতে কাউকে কষ্ট দিতে হয় তাহলে কি খুব ক্ষতি হয়ে যাবে? আদ্রিতা সেখান থেকে সরে আসলো। সেলসম্যানের কথা অনুযায়ী হলো ড্রেসটা আদ্রিতার হলো, কিন্তু তার মাথাতে আসলো না সে তো জামাটা বুক করেনি, সে তো শুধু দেখছিল। তাহলে সেলসম্যান ওইটা বলল কেন? আদ্রিতা ওইদিকে মাথা না ঘামিয়ে নিজের মতো কেনাকাটা করতে লাগলো, কিন্তু সে টের পেল না দুজোড়ার চোখ তার দিকে আটকে আছে। এক চোখে রয়েছে ক্রোধ, অন্য চোখে রয়েছে গর্ব এবং মুগ্ধতা। আদ্রিতা কেনাকাটা শেষ করে বের হতেই ধাক্কা লাগে কারো বুকে। পড়ে যেতে নিলে নীর তাকে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। ভয়ে চোখ মুখ খিচে রয়েছে আদ্রিতা, সেদিকেই তাকিয়ে রয়েছে আগন্তুক। নীর নম্র স্বরে যুবকটির উদ্দেশ্যে বলে ওঠে, সরি ব্রাদার, আসলে মেয়েটা একটু বেশি বান্দর, সামনে তাকায় হাঁটতে ভুলে যায়, কিছু মনে করো না। ছেলেটা কি বলবে সে তো একধানে তাকায় আছে, ভয়ে চোখ খিচে বন্ধ করে রাখা রমণীর দিকে। মুগ্ধ দৃষ্টিতে যে দৃষ্টি মোটেও সহ্য হলো না নীর এর। শান্ত হয়ে থাকা মুখশ্রী মুহূর্তে অশান্ত হয়ে গেল। সাথে সাথে আদ্রিতাকে নিয়ে বেরিয়ে গেল সেখান থেকে। আর সেদিকে তাকিয়ে রইল একধানে ছেলেটি। বাইরে এসে পার্কিংয়ে যাইতেই দুজনের চোখ পড়ে গাড়ির সাথে হেলান দিয়ে থাকা রিয়াজের দিকে। চোখে সানগ্লাস পরে ভাব নিয়ে দাঁড়িয়ে আছে সে। কি ব্যাপার, তুই এখানে কেন? আর বলো না ভাই, মেহেরকে নিয়ে এসেছি শপিংয়ে। কাল রেশমিকা, নীরের চাচাতো বোন, এর বিয়েতে মেহের যেহেতু আমার উঠবি তাই সেও ইনভাইটেড। তাই আর কি, মেয়েদের তো জানোই, যতই ড্রেস থাকুক তাও তাদের কিছু নেই। বিরক্তি নিয়ে আদ্রিতা চুপচাপ দাঁড়িয়ে দুজনের কথা গেলছিল। রিয়াজকে দেখে তার হাত জড়িয়ে ধরে বলে উঠল, ভাইয়া ফোন রাখো আর আমার জন্য আইসক্রিম নিয়ে আসো না। দেখো কি রোদ, তোমার কিউট ছোট বোনটা গলে যাচ্ছে না? কিউট ফেস করে নীর রিয়াজ দুজনে হেসে ওঠে। রিয়াজ আদ্রিতার গাল টেনে নিয়ে আইসক্রিম নিতে চলে যায়। আদ্রিতা গাড়িতে হেলান দিয়ে দাঁড়াতেই নীরের পুরুষালী দুই হাতের বন্ধনে আবদ্ধ হয়ে যায়। আইসক্রিম খাবা তো আমাকে বলে যেত না? চোখ ছোটো ছোটো করে একে নীর তার এত কাছে, তার উপরে তার দিকে ঝুঁকে যাওয়ায় নীরের গরম নিঃশ্বাস এসে পড়ছে আদ্রিতার মুখ জুড়ে। আদ্রিতার তো কাঁদো কাঁদো অবস্থা। দেখুন, দূরে সরে দাঁড়ান। কেন, কি সমস্যা? আরও কাছে এসে, আমার অস্বস্তি হচ্ছে। আমি আসলে অস্বস্তি আর আবিরের ছোঁয়া স্বস্তি পেতে, তাই না? তার হওয়ার জন্য তাই তো এত মরিয়া হয়ে থাকতে। নীর আদ্রিতাকে ছেড়ে দূরে দাঁড়িয়ে কথাটা বলায় আদ্রিতা শুনতে পেল না, কিন্তু ঠিকই বুঝলো নীর কিছু একটা বলেছে। নির্ঘাত আমাকে মেরে ফেলার প্ল্যানিং করেছে। তাকায় আছে যেভাবে, মনে হচ্ছে এই মুহূর্তে টুপ করে গিলে খাবে আমাকে। রাক্ষস রাজা নীর চৌধুরী। ভেঙচি কেটে আদ্রিতার এইসব উদ্ভট কথা কানে আসলেও রিয়াক্ট করলো না। তার মাথায় আগুন জ্বলছে। কি এমন আছে ওই আবিরের মাঝে? কি এমন কারণে সে তাকে না আবিরকে ভালোবাসে? এত কিছুর পরেও তার চোখ মুখে নীরের জন্য অস্বস্তি আর আবিরের জন্য ভালোবাসা। কথাটা ভাবতেই তার ছেলের একটা হাসি দিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ে। হ্যাঁ, নীর সবটাই জানে। আদ্রিতার আবিরের প্রতি অনুভূতি, তাদের বিয়ে। কিন্তু শামসুর রহমান সবাইকে শুধু জানিয়েছিল বিয়ের পরের দিনের কথা। সিটে মাথা এলিয়ে দেয়, চোখ জোড়া বন্ধ করে ভাবতে থাকে 3 বছর আগের কথা, অতীত। নীর তখন তার নানা বাসাতেই থাকতো, কারণ শামসুর রহমানের আন্ডারে সে শিখতে চাইতো। প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করা ছিল তার লক্ষ্য। কিন্তু পড়াশোনার পাশাপাশি রাজনৈতিক কাজে জড়িয়েছিল সে। সেখানে কিছু গ্যাঞ্জামের কারণেই নীর সেদিন প্রচণ্ড রেগেছিল। অনেক কষ্টে নিজের রাগ সামলে নিলেও সে রাগ শেষ হয়েছিল না সম্পূর্ণরূপে। এদিকে প্রায় 2 বছর পরে আদ্রিতা এসেছিল তার নানা বাড়ি। আদরের হওয়ায় আদ্রিতা আসা মানে বাড়িতে ঈদ ঈদ পরিবেশ তৈরি হয়ে যেত। আদ্রিতা মনে সুখে মামির সাথে রান্না দেখছিল। সে মুহূর্তে ছোট মামি কফি হাতে আদ্রিতাকে ধরিয়ে দিল। আদ্রিতা সেটা নিজের ভেবে ঠোঁট ছোঁয়াতে ছোট মামি নিষেধ করে ওঠে, আহা সোনা মা, তোকে আমি অন্য কফি করে দিচ্ছি, তুই এটা একটু নীরকে দিয়ে আয়। ছেলেটা রেগে বাসায় ঢুকলো। মাথা শান্ত হয়েছে নাকি? আর এই কফি তুই খেতেও পারবি না, কড়া করে চিনি ছাড়া বানানো। ছোট মামির কথা শেষ হতে মুখের আকার বিকৃত করে ফেলে আদ্রিতা। কেউ কিভাবে চিনি ছাড়া কফি খায় বুঝতে পারে না। চিনি খাবে না তো মুখ তো রাগে রাগে হবেই, চিনি ছাড়া মানুষ থাকে কেমনে? আদ্রিতা কফি হাতে নিয়েই রওনা দিল নীরের রুমে। কিন্তু বেচারি নিজের মাঝে এতটাই মত্ত ছিল যে বিনা নক করে নীরের রুমে প্রবেশ করে। নীর কেবল ওয়াশরুম থেকে গোসল সেরে বেরিয়েছে। আদ্রিতাকে নক না করে ভিতরে ঢুকতে দেখেই রেগে যায়। কিন্তু সেদিকে কি আদ্রিতার কোনো ধ্যান আছে? সে তো মগ্ন নীরের রুম দেখতে। সাদা নীল মিশ্রণে বড় আকারের রুমটি নীর নিজে হাতে সাজিয়েছিল। নীলের মাঝে সাদাটা দারুণ ফুটে উঠেছে।
এদিক ওদিক তাকাতেই নীরের সাথে ধাক্কা খেয়েই হাতের গরম কফি পড়ে যায় নীরের বুকে। লোমহীন বুকটার সাথে সাথে জ্বলে ওঠে। দেবে রাখা রাগটা আবার যেন মাথা চাড়া দিয়ে ওঠে। এই মেয়ে, নিম্ন কমন সেন্স নেই? হ্যাঁ, কারো ঘরে ঢোকার আগে নক করে ঢুকতে হয়, সেটাও কি জানা নেই তোমার? কে তুমি? হ্যাঁ, চিল্লিয়ে শক্ত করে চেপে ধরে আদ্রিতার হাত। আদ্রিতা ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। আদ্রিতার এই ভয়মাখা চেহারা সাথে সাথেই গলে যায়। নীর রাগ মিটে কখন মুগ্ধতা গ্রাস করে ভেবে পায় না। 24 বছর পেরিয়ে কীভাবে সেদিন নীর পড়েছিল এক বাচ্চা মেয়ের ভয় মিশ্রিত শ্যামলা মুখের প্রেমে, সে নিজেও টের পায়নি। আর এদিকে বোকা আদ্রিতা নীরের হাতের বাঁধন ঢিলতেই ছুটে পালিয়ে যায়, কিন্তু পেছন দিকে একবারও দেখে না। নীরের চোখে থাকা মুগ্ধতা ভালোবাসা দেখলে হয়তো সেদিন তার পায়ের কদম এত দ্রুত গতিতে ছুটত না। নীরের ভাবনার মাঝে আদ্রিতার চিৎকার কানে ভেসে ওঠে। সাথে সাথে নীরের অতীত থেকে বেরিয়ে তাড়াতাড়ি গাড়ি থেকে বেরিয়ে তাকাতেই রেগে আগুন হয়ে যায়।